আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 4 জানুয়ারি 19 পৌষ রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: ক্ষমতায় ফিরছে বিজেপি, মুখ্যমন্ত্রীত্বে এগিয়ে হিমন্তই, 26-এর ভোটের আগে প্রথম প্রাক নির্বাচনী সমীক্ষা, 25 আসনেই থমকে কংগ্রেস। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হিমন্ত প্রীতি, অমিত শাহের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেননি সর্বানন্দ সোনোয়াল, বললেন গৌরব গগৈ। আর্থিক সবলীকরণ না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বড়খলায় বিজেপি টিকিট চেয়ে আবেদন বুলানাথ আশিসের। 8 জানুয়ারি থেকে কংগ্রেসের 45 দিনের মনরেগা বাঁচাও অভিযান, জি রামজি আইনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ডাক। উত্তরপ্রদেশের পর রাজস্থানে সরকারি স্কুলে বাধ্যতামূলক সংবাদপত্র পাঠ। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা জমিয়তের, ভারত সরকারের হস্তক্ষেপ দাবি। এবং সর্বশেষ খবরটি হলো, কংগ্রেস ত্যাগ না করে বিজেপির টিকিট চেয়ে নজির কমলাক্ষের, প্রার্থিত্ব চাইলেন অমরও, কাটিগড়ায় প্রত্যাশীর সংখ্যা বেড়ে 6। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে বিজেপি। একার শক্তিতেই সরকার গঠনের ম্যাজিক অঙ্কে পৌঁছে যাবে গেরুয়া দল। জোট শরিকদের নিয়ে শাসক দলের মোট আসন সংখ্যা 90-এর কাছাকাছি পৌঁছে যাবে, কিন্তু ক্ষমতার স্বপ্ন পূরণ থেকে বহু দূরে রয়েছে কংগ্রেস। 25 থেকে 29 আসন পেতে পারে প্রধান বিরোধী দল। জনগণের পছন্দে মুখ্যমন্ত্রী পদের দৌড়েও সর্বানন্দ সোনোয়াল ও গৌরব গগৈর চেয়ে এগিয়ে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। 26-এর বিধানসভা ভোটের আগে প্রথম প্রাক নির্বাচনী সমীক্ষায় উঠে এসেছে এই সম্ভাব্য ফলাফল। পিপুলস পালস রিসার্চ অর্গানাইজেশন নামে হায়দ্রাবাদের এক সংস্থার প্রাক নির্বাচনী সমীক্ষার রিপোর্ট শনিবার সামনে এসেছে। 15 নভেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে ওই সমীক্ষা চালানো হয়েছে। রাজ্যের 35 জেলার প্রায় 5,000 লোকের মুখোমুখি সাক্ষাৎকার নিয়ে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে সংস্থা। তৃতীয়বার বিজেপি জোটের ফলাফল কেন উন্নত হতে যাচ্ছে, এর বিভিন্ন কারণও ব্যাখ্যা করা হয়েছে সমীক্ষার রিপোর্টে। প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী আগামী বিধানসভা ভোটে বিজেপি একাই দখল করতে পারে 69 থেকে 74টি আসন। 126 সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 64 জন বিধায়কের। বিজেপি একার শক্তিতেই সেই ম্যাজিক অঙ্কে পৌঁছানোর পূর্বানুমান করা হয়েছে সমীক্ষায়। তবে জোট শরিকদের নিয়ে বিজেপির মোট আসন সংখ্যা 90-এর কাছাকাছি পৌঁছতে পারে। সমীক্ষা অনুযায়ী অগপ 8 থেকে 11টি এবং বিপিএফ জয়ী হতে পারে 8 থেকে 10টি আসনে। কিন্তু প্রাক নির্বাচনী সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ফের বিরোধী বেঞ্চেই বসতে হতে পারে কংগ্রেসকে। গৌরব গগৈকে নেতৃত্বে এনেও 26-এর ভোটে বাজিমাত করা সম্ভব হচ্ছে না প্রধান বিরোধী দলের পক্ষে। কংগ্রেসের আসন সংখ্যা থাকতে পারে 25 থেকে 29-এর মধ্যে, কিন্তু বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যেসব দলের সঙ্গে জোট গড়তে চাইছে কংগ্রেস, তাদের অবস্থা আরও শোচনীয়। সমীক্ষা অনুযায়ী অখিল গগৈর রাইজর দল 1 থেকে 2, লুরিনের আসাম জাতীয় পরিষদ 0 থেকে 1, সিপিএম 0 থেকে 1, ইউপিপিএল 0 থেকে 2টি আসন পেতে পারে। সংখ্যালঘু ভোটাররা মুখ ফেরা নয়, বিধানসভা ভোটেও হতাশাজনক ফলাফল হতে পারে আজমলের দলের। সমীক্ষা অনুযায়ী এআইইউডিএফ 1-2 আসনে জয়ী হতে পারে। তাছাড়া নির্দল প্রার্থী এবং অন্যান্যরা জয়ী হতে পারেন 0 থেকে 1টি আসন। প্রাক নির্বাচনী সমীক্ষায় বিজেপি, কংগ্রেস এবং অন্যান্য দলগুলির ভোট প্রাপ্তির হারেরও পূর্বানুমান করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী বিজেপি 39% ভোট পেতে পারে, তবে ভোট প্রাপ্তির নিরিখে খুব কাছাকাছি থাকবে কংগ্রেসও। 37% ভোট পেতে পারে গৌরবের দল, কিন্তু ক্ষমতা দখলের জন্য পর্যাপ্ত সংখ্যক বিধায়ক জুটবে না তাদের। তাছাড়া অগপ 7%, বিপিএফ 5 থেকে 5%, এআইইউডিএফ 2.5%, ইউপিপিএল 1.2%, রাইজর দল 0.9%, সিপিএম 0.8%, আসাম জাতীয় পরিষদ 0 থেকে 7% এবং অন্যান্যরা 5% ভোট পেতে পারে। তৃতীয়বার বিজেপি জোটের ক্ষমতা দখলের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে
ডিলিমিটেশন এবং সুবিধাভোগী সৃষ্টিকারী প্রকল্পগুলিকে 2023 সালে ডিলিমিটেশনের মাধ্যমে রাজ্যের শতাধিক কেন্দ্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ করে জয়ের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে বিজেপি। তাছাড়া বিভিন্ন প্রকল্পের সৃষ্টি করা হয়েছে লক্ষ লক্ষ সুবিধাভোগী, যার প্রভাব সরাসরি বুটে পড়বে বলে অনুমান করা হয়েছে। এর সঙ্গে রাজ্য জুড়ে বিজেপির সাংগঠনিক শক্তিকেও কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সমীক্ষায়। তাছাড়া রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন আসার তথ্য কাজ করছে বিজেপির পক্ষে। পরবর্তী খবর, হিমন্ত প্রীতি অমিতের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেননি সর্বানন্দ, অভিযোগ গৌরব গগৈর। অমিত শাহের জন্যই মুখ্যমন্ত্রী হতে পারেননি সর্বানন্দ সোনোয়াল, তাই অমিত শাহের প্রতি হিমন্ত বিশ্ব শর্মার স্নেহ অধিক। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শনিবার এই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আসামের খিলঞ্জিয়া লোকদের জমির পাট্টা প্রদানের দাবি করলেও তার কটাক্ষ, আদানি আম্বানিকে কতটা জমি দিয়েছেন মুখ্যমন্ত্রী সেটা খুলসা করুন। তাছাড়া 1 জানুয়ারি যেসব কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনসুকিয়ায় শনিবার জনগণের দুয়ারে জনগণের কংগ্রেস শীর্ষক কর্মসূচির জন্য ইস্তাহার প্রস্তুতের সভায় যোগ দেন গৌরব। সেখানে বিশিষ্ট নাগরিক দল সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে গৌরব সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। ইংরেজি নববর্ষের প্রথম দিন মুখ্যমন্ত্রী যেসব নতুন প্রকল্প ঘোষণা করেছেন তা নিয়ে গৌরব বলেন, জনগণের আর্থিক সবলীকরণে গুরুত্ব না দিয়ে ঘোষণা করা বিভিন্ন প্রকল্পে জনগণের উন্নয়ন সাধন হবে না। বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করলেও গৌরবের অভিযোগ, ফ্লাইওভার নির্মাণের কাজে জড়িত একাংশ ঠিকাদারদের প্রতি মুখ্যমন্ত্রী যতটা উদার, মহিলা বৃদ্ধ ছাত্রদের জন্য যেসব প্রকল্প ঘোষণা করেছেন তাতে ততটা উদার হতে দেখা যায়নি তাকে। তিনি বলেন, মহিলাসহ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া লোকদের জন্য সুবিধাভোগী সৃষ্টির প্রকল্প ঘোষণা করা ছাড়া কোনো পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে না। সত্রের উদাসীন ভক্তদের আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল সত্রের জন্য কোনো অর্থ সাহায্য ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অরুণোদয়ের মতো প্রকল্প দেশের সব রাজ্যে হয়েছে, কিন্তু রাজ্যের জনগণকে কিভাবে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা যায় তার জন্য প্রকল্প গ্রহণের প্রয়োজন রয়েছে। কংগ্রেসের দিনে সবলীকরণে গুরুত্ব দেওয়া হয়েছিল, সত্রগুলিকেও সাহায্য করা হয় তখন জনগণের বাস্তবিক সমস্যার সমাধানের জন্য। প্রকল্প গ্রহণ করা হলে রাজ্যবাসী প্রকৃত অর্থে উন্নয়নের মুখ দেখতেন। আর্থিক দিক থেকে দুর্বল ছাত্রছাত্রীদের অর্থ সাহায্য দিলেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন হবে না বলেও দাবি করেন তিনি। পরবর্তী খবর, বড়খলায় বিজেপি টিকিট চেয়ে আবেদন বুলানাথ আশিসের। বড়খলা বিধানসভা আসনে বিজেপি টিকিটের জন্য আবেদনপত্র জমা দিলেন জেলা কমিটির কার্যকরী সদস্য বুলানাথ যাদব ও আশিস হালদার। ইটখোলার দলীয় কার্যালয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহার হাতে তারা দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র তুলে দেন, সঙ্গে তুলে দেন তাদের বায়োডাটা। এ নিয়ে বড়খলায় প্রত্যাশীর সংখ্যা আরও বাড়ল। এদিকে বড়খলা বিধানসভা এলাকার 4 মণ্ডল কমিটির সভাপতির কাছেও আবেদনপত্র জমা দেন বুলানাথ যাদব। 90-এর দশক থেকে বিজেপির সঙ্গে যুক্ত তিনি। 2 বার গুঙ্গুর জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও জেলা যুব মোর্চার সহ সভাপতি ছিলেন তিনি। জেলা কিষাণ মোর্চার ছিলেন কোষাধ্যক্ষ। বড়খলা আসনে বিজেপি টিকিটের দাবিদারদের মধ্যে একমাত্র হিন্দিভাষী প্রত্যাশী বুলানাথ। অন্যদিকে একই আসন থেকে লড়াই মনোনয়ন চাইলেন আশিস হালদার। বায়োডাটায় তার রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। ডিলিমিটেশনের পর সুনাই বিধানসভা এলাকার কয়েকটি জিপি বড়খলার সঙ্গে অন্তর্ভুক্ত হয়। এই জিপিগুলির দুর্গাকুনা চা বাগান এলাকায় আশিস হালদারের জন্মস্থান থাকার সুবাদে এখন তিনি বড়খলার ভূমিপুত্র এবং চা বাগান এলাকার একজন নাগরিক। দীর্ঘ বছর থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গেও জড়িত। কাছাড় জেলার গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা পদে থাকার সময় তিনি বড়খলা এলাকার প্রতিটি গ্রামের সঙ্গে পরিচিত। এর সুবাদেই এবার তিনি বড়খলা থেকে বিজেপি টিকিটের দাবিদার। এদিকে শনিবার গুয়াহাটিতে আসাম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার হাতে
আবেদনপত্র তুলে দিলেন বড়খোলা মণ্ডলের সাধারণ সম্পাদক অজিত দাসও। পরবর্তী খবর, 8 জানুয়ারি থেকে কংগ্রেসের 45 দিনের মনরেগা বাঁচাও অভিযান, জি রামজি আইনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ডাক। 8 জানুয়ারি থেকে দেশব্যাপী 45 দিনের মনরেগা বাঁচাও অভিযান শুরু করেছে কংগ্রেস। দলটির অভিযোগ, কেন্দ্রের প্রণীত জি রামজি আইন নীরবে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনকে ধ্বংস করছে এবং গ্রামীণ নাগরিকদের আইন সিদ্ধ কাজের অধিকারকে দুর্বল করছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং প্রবীণ নেতা জয়রাম রমেশ শনিবার দলের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন। বেণুগোপাল বলেন, জি রামজি আইন আসলে মনরেগাকে হত্যা করতে চায়। মনরেগার কারণে দেশে ক্ষুধা কমেছে, গ্রামীণ অভিবাসন হ্রাস পেয়েছে, রাস্তা খাল ও বাঁধ তৈরি হয়েছে। কোভিড ও অর্থনৈতিক সংকটের সময় মনরেগা ছিল মানুষের জন্য সুরক্ষার জাল। তিনি আরও অভিযোগ করেন, নতুন আইনে কর্মসংস্থান আর অধিকার নয়, বরং বাজেট সীমার মধ্যে পঞ্চায়েতের মাধ্যমে সীমিত কাজ দেওয়া হবে। জয়রাম রমেশ সতর্ক করে বলেন, মনরেগা ছিল বিকেন্দ্রীকৃত প্রকল্প, এখন সব সিদ্ধান্ত হবে দিল্লিতে, ফলে গ্রামাঞ্চল ক্ষতিগ্রস্ত হবে, অনেক পঞ্চায়েত শূন্য তহবিল পাবে। তিনি আরও দাবি করেন, এই আইন সংবিধানের 258 অনুচ্ছেদ লঙ্ঘন করছে, কারণ কেন্দ্র রাজ্যের পরামর্শ ছাড়াই একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষক আন্দোলনের সঙ্গে তুলনা টেনে রমেশ বলেন, 3 কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন ছিল দিল্লি কেন্দ্রিক, কিন্তু মনরেগা বাঁচাও অভিযান হবে সর্বস্তরে, রাজ্য, জেলা, ব্লক ও পঞ্চায়েত পর্যায়ে। তিনি স্মরণ করিয়ে দেন, 2005 সালে সর্বদলীয় ঐক্যমত্যে মনরেগা পাস হয়েছিল। নতুন আইনকে তিনি ব্যাখ্যা দেন বিনাশ ভারত হিসাবে। কংগ্রেসের দাবি, গ্রামীণ ভারতকে রক্ষা করতেই মনরেগা ফিরিয়ে আনা হোক। পরবর্তী খবর, উত্তরপ্রদেশের পর রাজস্থানের সরকারি স্কুলে বাধ্যতামূলক সংবাদপত্র পাঠ। উত্তরপ্রদেশের পর এবার স্কুল শিক্ষার সংবাদপত্র পাঠকে বাধ্যতামূলক অংশ হিসেবে অন্তর্ভুক্ত করল রাজস্থান সরকার। রাজ্যের শিক্ষা দপ্তরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি সরকারি স্কুলকে ন্যূনতম 2টি দৈনিক সংবাদপত্র সংগ্রহ করতে হবে। সেই পত্রিকা ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ করে দিতে হবে এবং শিক্ষকরাও শ্রেণীকক্ষে তা পড়ে শোনাবেন। গত 31 ডিসেম্বর প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিদিন সকালে স্কুল শুরু হওয়ার পর সকালের প্রার্থনা সভায় অন্তত 10 মিনিট শিক্ষক ও ছাত্রছাত্রীদের সংবাদপত্র পড়ার জন্য নির্দিষ্ট রাখতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে হিন্দি ও ইংরেজি এই 2 ভাষার দৈনিক সংবাদপত্র বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে রাখতে হবে অন্তত 2টি হিন্দি দৈনিক। ইংরেজি মাধ্যম স্কুলগুলিও এই নিয়মের আওতায় পড়বে। সংবাদপত্র কেনার আর্থিক দায়িত্ব বহন করবে জয়পুরের রাজস্থান স্কুল শিক্ষা সংসদ। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যাভ্যাস গড়ে তোলা, শব্দভাণ্ডার বৃদ্ধি এবং সমসাময়িক ঘটনা সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি সমাজ ও পরিবেশ সম্পর্কে ধারণা বাড়িয়ে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করাও এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য। পরবর্তী খবর, কংগ্রেস ত্যাগ না করে বিজেপির টিকিট চেয়ে নজির কমলাক্ষের, প্রার্থিত্ব চাইলেন অমরও, কাটিগড়ায় প্রত্যাশীর সংখ্যা বেড়ে 6। আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ত্যাগ না করে বিজেপির মনোনয়ন লাভের জন্য আবেদন করে নজির গড়লেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। কমলাক্ষ গেরুয়া দূরের কাছাকাছি চলে এলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যেমন কংগ্রেস ছাড়েননি উত্তর করিমগঞ্জের বিধায়ক, তেমনি যোগ দেননি বিজেপিতেও। কিন্তু বিজেপির প্রত্যাশী হিসেবে কাটিগড়া থেকে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন কাছাড় বিজেপির কাছে। আর এতেই তাকে ঘিরে একদিকে যেমন শুরু হয়েছে জোর চর্চা, তেমনি শুরু হয়েছে জল্পনা। কবে নাগাদ নিজের দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে গেরুয়া বসন পড়বেন কমলাক্ষ, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। কমলাক্ষের পাশাপাশি কাটিগড়া থেকে বিজেপির মনোনয়ন চেয়ে আবেদন করেছেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন। এছাড়াও একই কেন্দ্র থেকে একমাত্র মহিলা প্রত্যাশী হিসাবে আবেদন করেছেন দলীয় কর্মী তথা সমাজসেবী অনিতা চৌধুরী। এ নিয়ে কাটিগড়ায় বিজেপি টিকিটের দাবিদারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6-এ। এই 6 জনের নামই গুয়াহাটিতে পাঠিয়ে দিয়েছে কাছাড় জেলা বিজেপি। জানা গেছে, কাটিগড়ার প্রত্যাশীদের যে তালিকা গুয়াহাটিতে পাঠানো হয়েছে সেই তালিকার সবচেয়ে উপরে রয়েছেন বিপ্লব কান্তি পাল, এরপর রয়েছেন সুখেন্দু কর এবং নিত্যগোপাল দাস।
4 অমর জৈন, 5 কমলাক্ষ, শেষে রয়েছেন অনিতা চৌধুরী। প্রত্যাশীদের নাম উল্লেখ করে গুয়াহাটিতে পাঠানো তালিকায় স্বাক্ষর করেছেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। প্রসঙ্গত, বরাক উপত্যকার রাজনীতিতে যাকে নিয়ে এতদিন ধরে কৌতূহলের ঢেউ খেলে যাচ্ছে তিনি হলেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। বছর 2 আগে কমলাক্ষের প্রবোধনগরে যখন ভিজিলেন্স হানা দিয়েছিল, এরপর থেকেই ক্রমশ নিস্তেজ হতে থাকেন বাঙালির আওয়াজ হিসেবে সপ্তসুরে কথা বলা বিধায়ক। এরপর থেকেই যেমন তার কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ে, তেমনি টান বাড়ে বিজেপির প্রতি। তার রাজনৈতিক জীবনও মূর্ণে, ঘনিষ্ঠতা বাড়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।